তোকে আমি হাত জড়ো করে কত করে বললাম দাদা, মাসির বাড়ি যাওয়ার জন্য ওই ওই মেন রোডটা ধরে চল। তুমি আমারও আলো, আমি তোমারই তরি। রাত নামলে টফি টুনসের দুনিয়া জেগে যায়, বাতাসে ভাসে কে যেন হাসে, আলোটা নিভে যায়। বঙ্কিম দাদা, ও ও বঙ্কিম দাদা, আরে একটু আস্তে হাঁটো না। আরে আর কত দূর? এই বৃষ্টির চোটে তো কিছুই দেখাই যাচ্ছে না। আরে চোখ যেন আঠা দিয়ে জুড়ে আসছে। আর মাত্র একটুখানি পথ রনি, পা চালিয়ে হাঁট। তুই তো আমার পাঞ্জাবিটা টেনে ধরেই রাখছিস, আমি নিজে তো এগোতে পারছি না। তোকে আমি হাত জড়ো করে কত করে বললাম দাদা, মাসির বাড়ি যাওয়ার জন্য ওই ওই মেন রোডটা ধরে চল। তুই তো আমার কোনো কথাই শুনলি না। এই জঙ্গল ঘেরা শর্টকাট রাস্তাটা না নিলে কি এমন ক্ষতি হতো? আরে জেনে শুনে কোনো বুদ্ধিমান মানুষ এই অভিশপ্ত নীলকুঠির রাস্তা দিয়ে আসে, তাও আবার মাঝরাতে। আরে ধুর রনি, তুই একদম বাচ্চাদের মতো ঘ্যান ঘ্যান করিস না তো। মেন রোডের ওপরের কাঠের ব্রিজটা যে বিকেলে ঢলে ভেঙে গেছে, সেটাকে তোর খেয়াল নেই? ওদিক দিয়ে ঘুরে আসতে গেলে আজ সারা রাতেও আমরা মাসির বাড়ি পৌঁছতে পারতাম না। এই ঝড় বৃষ্টির মধ্যে কি মেন রোডে দাঁড়িয়ে থাকতি? তাও ভালো ছিল দাদা, রাস্তায় অন্তত দোকানপাট ছিল, মানুষজন ছিল। কিন্তু এই জঙ্গল, ওরে বাবারে, দেখেছিস কেমন বিকট একটা আলো হলো? আরে এই নীলকুঠির জঙ্গলটা ভালো না দাদা। দাদু বলতেন এই নীলকুঠির একটা ভয়ঙ্কর রক্ত মাখা ইতিহাস আছে। তোর দাদু তোকে ভয় দেখানোর জন্য হাজারটা গল্প বানাতেন, আর তুই সেগুলো বিশ্বাস করে বসে আছিস। এই আধুনিক যুগে কোনো ভূত প্রেত বলতে কিছুই নেই রে গাধা। সব মানুষের মনের ভুল আর দুর্বলতা। চুপচাপ পা চালিয়ে হাঁটতো। না না বঙ্কিম দাদা, এটা কোনো মনের ভুল না, এটা দাদুর বানানো গল্পও না। তুই কি সত্যি শুনতে পাচ্ছিস না, নাকি শুনতে না পাওয়ার ভান করছিস? আবার কি হলো? কি শুনবো? বাইরে এই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর মেঘ ডাকছে, এটা ছাড়া তো আর কোনো শব্দ নেই। না দাদা না, ওই বৃষ্টির শব্দের আড়ালে কেমন যেন একটা অদ্ভুত শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ দূর থেকে আমাদের ডাকছে। কেউ একটা গোঙাচ্ছে দাদা, কেউ যেন গোঙাচ্ছে। এই নীলকুঠিতে ইংরেজ আমলে কত মানুষকে অত্যাচার করে নীল চাষের জন্য কড়া কড়া চাবুক মেরে মারা হয়েছে। তাদের এই অতৃপ্ত আত্মারা নাকি এখনো এই জঙ্গলে ঘোরে। বিশেষ করে এমনই কালবৈশাখী ঝড়ের রাতে তারা জ্যান্ত মানুষের খোঁজে বের হয়। এই যে দেখ, আলো ফেললাম। কই, কোথাও কোনো ভূত আছে? কিচ্ছু নেই, শুধু বাঁশ গাছের ডালপালাগুলো বাতাসে দুলছে। তুই নিজে ভয় পাচ্ছিস আর আমাকেও ভয় দেখানোর চেষ্টা করছিস। আর মাত্র আধ মাইলের পথ রনি। এই জঙ্গলটা পার হয়ে ওই মোড়টা ঘুরলেই মাসির গ্রামের আলো দেখা যাবে। একদম ফালতু কথা না বলে সোজা আমার পেছন পেছন আয়। বঙ্কিম দাদা, ও ওটা ও ওটা কি? আমি আমি কি ভুল দেখছি রে দাদা, নাকি ভয়ের চোটে আমি পাগল হয়ে গেছি? অসম্ভব। আমি আমি তো গত মাসেও দিনের বেলায় এই রাস্তা দিয়ে হেঁটে গেলাম। এখানে তো ছাল বাকলাউট ওই পুরনো নীলকুঠির ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই ছিল না। এই জঞ্জালের ভেতর মাঝরাতেই আস্ত বাড়িটা কোত্থেকে এলো? আমি তোকে আগেই বলেছিলাম দাদা, এই জায়গাটা অভিশপ্ত। জ্যান্ত মানুষ কখনো এই এক সেকেন্ডের মধ্যে এমন মায়াপুরী খাড়া করতে পারে না। ওটা ওটা মানুষের ঘর না দাদা, ওটা ভূতের রাস্তা না। চল চল, আমরা উল্টো দিকে দৌড় দিই, চল চল। আরে মাসির বাড়ি যাওয়ার আর কোনো দরকার নেই, আমরা মেইন রোডের দিকে ফিরে যাই। থাম রনি, একটু শান্ত হো। মেইন রোডের ব্রিজ ভাঙা আর এই ঝড়ে উল্টো দিকে দৌড়লে বনের মধ্যে পথ হারাবি।
ভালো করে তাকিয়ে দেখ, ঘরটার ডিজাইন প্রাচীন আমলের হলেও কাঠগুলো দেখ কেমন চকচক করছে। দরজার উপরে পিতলের নেম প্লেটটাও নতুন। আমার মনে হয় এখানে হয়তো কোনো বড় সিনেমার শুটিংয়ের জন্য সেট তৈরি করা হয়েছে। দিনের বেলা হয়তো আমরা খেয়াল করিনি। আরে দূর, কিসের সিনেমার শুটিং? এই মাঝরাতে জঙ্গলে বৃষ্টির মধ্যে ভূত ছাড়া আর কাদের খেয়ে কাজ আছে যে জঙ্গলে শুটিং করবে? আর শুটিংই যদি হয়ে থাকে তাহলে লাইট কোথায়, ক্যামেরা কোথায়, আরে মানুষজন কোথায়? শুধু একটা হ্যারিকেন জ্বলছে কেন? হ্যাঁ দাদারে, আমার কথা শোন, চল আমরা পালাই। রনি শোন, ভেতরে কে যেন গান গাইছে না? কণ্ঠটা একদম স্বাভাবিক মানুষের মতো। বাইরে যেভাবে ঝমঝম করে বৃষ্টি বাড়ছে, এই ভাঙা ছাতা দিয়ে আর 2 মিনিটও গা বাঁচানো যাবে না। ঠান্ডায় তো হাত পা পুরো জমে যাচ্ছে। চল ডাকঘরের বারান্দায় গিয়ে অন্তত শেডটার নিচে দাঁড়াই। ভেতরে কে আছে তাকে না হয় জিজ্ঞেস করা যাবে। যাস না বঙ্কিম দাদা, ঈশ্বরের দোহাই তোর, ওই ঘরের সীমানায় পা দিস না। আমার মন বলছে ওই দরজার ওপাশে পা রাখলে আমরা আর কোনোদিন এই জঙ্গল থেকে বেরোতে পারবো না। ঝড়ের রাতে জঙ্গল ঘেরা অভিশপ্ত নীলকুঠিতে এমন ঘর গজিয়ে ওঠা কোনো ভালো লক্ষণ নয় রে দাদা। আমি বলছি শোন, ওটা আমাদের ধরার ফাঁদ। তোর এই এক ভূতের ফাঁদের ঘ্যান ঘ্যানানি। ভূত যদি থাকতো তবে এত সুন্দর গান গাইতো না। বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া হয়ে মরাচ্ছে, ভেতরে গিয়ে আশ্রয় নেওয়া অনেক বুদ্ধিমানের কাজ। ভয় পেলে তুই বাইরে এই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাক, আমি গেলাম। এসো বাবা, এসো ভেতরে এসো। বাইরে তো প্রচন্ড ঝড় বৃষ্টি, একেবারে কাল বৈশাখীর তাণ্ডব চলছে। তোমরা পুরোপুরি ভিজে গেছো দেখছি। জলদি গাটা মুছে নাও, নইলে ঠান্ডা লেগে যাবে। ধন্যবাদ আঙ্কেল, বাইরে সত্যিই দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। আচ্ছা আঙ্কেল, কিছু মনে করবেন না। আপনি গভীর রাতে এই গহীন জঙ্গলের ভিতর একা একাই ডাকঘরে কি করছেন? আর এই অফিসটা মানে আমি তো এই রাস্তা দিয়ে বহুবার গিয়েছি, আগে তো কখনো এই পোস্ট অফিসটা এখানে দেখিনি। আজ হঠাৎ আমি এখানকার পোস্টমাস্টার বাবা, সরকারি ডিউটি, তাই আমাদের কাছে রাত আর দিনের কোনো তফাৎ নেই। যখন চিঠি আসে তখনই কাজ করতে হয়। আর এই অফিসটা দেখোনি বলছো? হয়তো দিনের আলোয় কাজের ব্যস্ততায় খেয়াল করোনি বাবা। এই ডাকঘর তো বহু বছর ধরে এখানেই আছে। বঙ্কিম দাদা, লোকটার কথা আমার কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে। আর ভালো করে খেয়াল করে দেখ, ওর পরনের খাঁকি পোশাকটা কেমন যেন প্রাচীন আমলের। আরে আজকালকার দিনে কি পোস্টমাস্টাররা এরকম টুপি আর কোট পরে? আর কেমন যেন একটা তীব্র সুগন্ধ আসছে পুরো ঘর থেকে। মনে হচ্ছে পুরনো চন্দন কাঠ আর গোলাপ জলের গন্ধ। আরে দাদা, আমার খুব ভয় করছে। চল চল, এখান থেকে আমরা এক্ষুনি চলে যাই। চুপ করতো রনি। আঙ্কেল কত ভালো মানুষ, আমাদের আশ্রয় দিলেন, তুই শুধু শুধু সবকিছুতেই বেশি ভাবিস। তোমরা এই পথ ধরে সামনের ওই গ্রামের দিকে যাচ্ছ তো, তাই না বাবা? হ্যাঁ আঙ্কেল, আমরা এই জঙ্গলটা পার হয়ে সামনে হরেন মেশুর বাড়িতে যাচ্ছি। গ্রামের একদম শেষ মাথায় যেখানে বড় জোড়া দিঘি আছে, তার পাড়ের একটা ছোট জীর্ণ কুটিরে এক ভদ্র মহিলা থাকেন। নাম তার করুণাময়ী দেবী। এই চিঠিটা ওর খুব দরকার বাবা। দীর্ঘ 50 বছর ধরে এই চিঠিটা আমি ওর কাছে পাঠাতে পারছি না, এখানে আটকে আছে। এটা গন্তব্যে না পৌঁছালে আমার উপর ডিউটির দায়ভার শেষ হবে না বাবা। আমি ছুটি পাবো না, বাড়ি ফিরতেও পারবো না। ওর কাছে আমার এই শেষ চিঠিটা একটু পৌঁছে দেবে বাবা, আমার বড় উপকার হতো। আচ্ছা আঙ্কেল, আমরা তো জোড়াদিঘির ওদিক দিয়ে যাব, আমরা অবশ্যই আপনার এই চিঠিটা করুণাময়ী দেবীর হাতে পৌঁছে দেব। কিন্তু আঙ্কেল, আপনার বাড়ি কোথায়? আপনি বাড়ি ফিরতে পারছেন না কেন? চিঠিটা পৌঁছানো মাত্রই সব রহস্যের শেষ হবে বাবা, সব অপেক্ষার অবসান হবে। যাও বাবা, রাত বাড়ছে, বাইরে বৃষ্টিও কিছুটা কমে আসছে। দেরি করো না, চলে যাও।
করুণাময়ী দেবী, ও করুণাময়ী দেবী, ঘরে কেউ আছেন? দয়া করে একটু বাইরে আসুন। আর নীলকুঠির পোস্ট অফিস থেকে আপনার জন্য একটা অত্যন্ত জরুরি চিঠি এসেছে। ও বঙ্কিম দাদা, আরে এত জোরে ডাকিস না দাদা। এই ঘরটা দেখে তোর কি মনে হয়? আরে এখানে কোনো জ্যান্ত মানুষ থাকে? চারিদিকে একবার ভালো করে দেখ, চারিদিকে খালি জঙ্গল আর শ্যাওলা ধরা দেওয়াল। আমার মনে হচ্ছে আমরা নিশ্চয়ই কোনো ভুল জায়গায় চলে এসেছি। আরে চল এখন মাসির বাড়ি যাই, সকাল হলে তারপর না হয় খোঁজ নেব। করুণাময়ী দেবী শুনছেন? আর একটু বাইরে আসুন না। আঙ্কেল বললেন এই চিঠিটা নাকি আপনার খুব দরকার। এই কারা রে ওখানে? এই নিশুত রাতে কাল বৈশাখীর ঝড়ে জোড়া দিঘির পারে মরতে এসেছিস তোরা? কারা তোরা? চোর নাকি ডাকাত? না চাচা, আমরা চোর ডাকাত না। আমরা এই পাশের গ্রামে হরেন মেশুর বাড়ি যাচ্ছি। পথ চলতে গিয়ে বড় বিপদে পড়েছি চাচা। হরেন মিয়ার বাড়ি যাবি তো? এই শ্মশানের পথ ধরেই মাঝরাতে কি করছিস? আর এই অভিশপ্ত ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে কাকে ডাকছিস তোরা? ওরে বাবা, তোদের শরীর তো ঠান্ডায় নীল হয়ে গেছে। চাচা, আমরা ওই নীলকুঠির জঙ্গল দিয়ে আসার সময় একটা সুন্দর কাঠের পোস্ট অফিস দেখতে পেলাম। ওখানকার পোস্টমাস্টার সাহেব অত্যন্ত ভদ্রলোক। তিনি আমাদের এই ঝড় বৃষ্টির মধ্যে আশ্রয় দিলেন। তারপর যাওয়ার সময় বললেন জোড়াদিঘির পাড়ের কুটিরে করুণাময়ী দেবীর নামে এক ভদ্রমহিলা থাকেন। ওর নামে একটা লাল চিঠি দিলেন। তাই আমরা এই চিঠিটা ওর হাতে দিতে এসেছি। উনি কি এই ঘরে আছেন চাচা? একটু ডেকে দেবেন? তো তোরা কার কথা বলছিস? নীলকুঠির পোস্টমাস্টার আর করুণাময়ী দেবী? ওরে বাবা রে, তোরা জ্যান্ত মানুষ নাকি মাঝরাতের কোনো জিন পড়ি? তোরা কার সাথে দেখা করে এসেছিস তোরা তা নিজেরাও জানিস না। চাচা, ঈশ্বরের দোহাই তোমার, অমন করে তাকিও না। আমরা কেউ মিথ্যে বলছি না। ওই 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 জঙ্গলটার ভেতরে একটা লাল রঙের সুন্দর কাঠের পোস্ট অফিস আছে। ওখানকার খাকি পোশাক পরা পোস্টমাস্টার সাহেব নিজের হাতে এই লাল চিঠিটা আমাদের হাতে দিলেন। বঙ্কিম দাদা নিজের হাতে নিয়েছে। ওরে বোকা ছ্যামড়ারা, তোরা কোনো মানুষের সাথে দেখা করিসনি। তোরা মরার ফাঁদে পা দিয়ে এসেছিস। আজ থেকে ঠিক 50 বছর আগে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ওই নীলকুঠির পোস্ট অফিসটা এই পাকিস্তানি মিলিটারিরা আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল। ওখানকার সেই নিরীহ পোস্টমাস্টারকে তারা চেয়ারে বেঁধে নির্মমভাবে গুলি করে মেরেছিল। সেই থেকে ওই পোস্ট অফিস ছাই হয়ে মাটির সাথে মিশে আছে। সে কি বলছেন চাচা? ওটা তো একদম নতুন ঘর ছিল। আর ওই করুণাময়ী দেবী? আরে করুণাময়ী দেবী ছিলেন সেই অভিশপ্ত পোস্টমাস্টারের নিজের স্ত্রী। 1971 সালের সেই কালো রাতে ওর স্বামী যে মিলিটারিদের গুলিতে মারা গেছেন সেই খবর করুণাময়ী জানতেন না। তিনি শুধু জানতেন ওর স্বামী নিখোঁজ। বিয়ের সময় স্বামী ওর কাছে কথা দিয়েছিলেন বাপের বাড়ি গেলে ওর নামে একটা লাল খামে করে সুন্দর চিঠি পাঠাবেন। বছরের পর বছর, দিনের পর দিন এই জোড়া দিঘির পাড়ে এই কুঁড়ে ঘরের সামনে বসে উনি ওর স্বামীর ওই একটা চিঠির জন্য অপেক্ষা করতেন। একটা খবরের জন্য চাতক পাখির মতো এই পথ চেয়ে অপেক্ষা করেছিলেন। তরুণ বয়সের সেই সুদর্শন পোস্টমাস্টার টেবিলে বসে একটি ডায়েরিতে কি যেন লিখছেন। ঠিক তখনই তার পেছন থেকে চুরির রিনঝিন শব্দ করতে করতে এক অপূর্ব সুন্দরী তরুণী টিফিন নিয়ে এসে দাঁড়ান। তিনিই তরুণী করুণাময়ী দেবী। করুণাময়ীর পরনে লাল পেরে খাঁটি সুতির শাড়ি, কপালে একটি বড় লাল টিপ, কপালে আলগা কিছু চুল দুলছে এবং খোপায় গোজা এক গুচ্ছ তাজা বুনো ফুল।
তার পুরো অবয়ব থেকে যেন এক পবিত্র ও মিষ্টি মায়া ঝরে পড়ছে। প্রতিদিন শুধু এই গায়ের মানুষের চিঠিই লিখছো আর বিলি করছো। সারাটা দিন শুধু ডাকঘরের এই খাকি খাম আর কালির দোয়াত নিয়েই তোমার সংসার। আমার জন্য তো কোনোদিন একটা লাইনও চিঠি লিখলে না। তোমার জন্য চিঠি লিখব? পাগল নাকি? তুমি তো সারাক্ষণ আমার চোখের সামনেই ঘুরে বেড়াও। যখন চোখ বন্ধ করি তখনও তুমি, যখন চোখ খুলি তখনও তুমি। যে মানুষটা প্রতিটা নিঃশ্বাসে আমার হৃদয়ের ভেতর বাস করে, তাকে কি আলাদা করে চিঠি লিখে ভালোবাসার কথা জানাতে হয়? বলো তো করুণা। ওসব চাতুরি কথা আমি একদম বুঝি না। মুখস্থ করা রোমান্টিক সংলাপ শুনিয়ে পার পাবে না এবার। সামনের সপ্তাহে যখন আমি কদিনের জন্য বাপের বাড়ি যাব, তখন কিন্তু আমি চোখের সামনে থাকবো না। তখন কি করবে? আমি বাপের বাড়ি পৌঁছানো মাত্রই আমার নামে একটা সুন্দর গাঢ় লাল খামে করে মস্ত বড় একটা প্রেমপত্র পাঠাবে এই ডাকঘর থেকে। প্রমিস করো। আচ্ছা বাবা, আচ্ছা, প্রমিস করলাম। কিন্তু লাল খামি কেন শুনি? কারণ লাল হলো ভালোবাসার রং। আমি রোজ বিকেলে আমাদের ওই জোড়া দিঘির পাড়ে বকুল গাছটা নিচে বসে থাকবো আর চাতক পাখির মতো তোমার সেই লাল চিঠির জন্য অপেক্ষা করব। রানার যখন দূর থেকে ঘন্টার আওয়াজ বাজিয়ে দৌড়ে আসবে, আমি ছুটে গিয়ে ওর হাত থেকে তোমার চিঠিটা কেড়ে নেব। আর শোনো, যদি চিঠি পাঠাতে একদিনও দেরি হয়, তবে তোমার সাথে আমার জন্মের মতো আরি। কোনোদিন আর কথা বলবো না তোমার সাথে। আচ্ছা আমার অভিমানী রাজকন্যা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি এমন একটা চিঠি নিজের হাতে লিখব যা আমাদের এই ভালোবাসাকে চিরদিনের জন্য অমর করে রাখবে। দুনিয়া ওলটপালট হয়ে গেলেও আমাদের এই প্রেম, এই স্মৃতি কোনোদিন মুছে যাবে না। এই পোস্টমাস্টার ওর করুণাকে দেওয়া কথা কখনো ভাঙবে না। ঝিরি ঝিরি হাওয়া ওই বকুলেরই বনে, এমন মধুর রাত আসেনি তো মনে। ঝিরি ঝিরি হাওয়া ওই বকুলেরই বনে, এমন মধুর রাত আসেনি তো মনে। এই লগনকে আজ হৃদয়েতে ধরি, তুমি আমারও আলো, আমি তোমারই তরি। ওগো মায়াময় রূপ, ওগো মধুময় রাত, ঝিরি ঝিরি হাওয়া ওই বকুলেরই বনে। বাপের বাড়ি যাব যখন, মন যে মানে না, চিঠির অপেক্ষাতে দিন আর তো কাটে না। লাল খামেতে লিখো তুমি মনের সে কথা, চিঠি পেলেই ঘুচবে আমার বিরহেরই ব্যথা। কথা দিলাম গো প্রিয়া, চিঠি আমি দেব, তোমার ওই হাসিতেই প্রাণ সঁপে নেব। ওগো মায়াময় রূপ, ওগো মধুময় রাত।
যখন আসে সব কথা গান হয়ে সুরের ডানা ভাসে। জোড়া দিঘির পারটা যেন রূপ কথা হয়ে যায়, আজ বুঝি প্রেম এসে মোদের ছুঁয়ে যায়। আমাদের এই ভালোবাসা অমর হয়ে রবে ডাকঘরের এই খাকি খামে, কাব্য লেখা হবে। শত বছর পার হলেও মুছবে না এই গান। তুমি আমার সুখের বসন্ত, তুমি আমার প্রাণ। ওগো মায়াময় রূপ, ওগো মধুময় রাত। কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত দীর্ঘ কয়েকটা বছর ওর কপালে ওর স্বামীর কোনো খবর বা চিঠি জোটেনি। শেষমেশ সেই মানসিক তীব্র শোক, একাকিত্ব আর অপেক্ষার নরক যন্ত্রণা সইতে না পেরে আজ থেকে 50 বছর আগে এই দিঘির কালো পানিতে ওরে বাবা গো, তার মানে পোস্টমাস্টার আর পোস্টমাস্টারের বউ দুজনেই মরে ভূত হয়ে গেছে। এখানে কোনো ঘর নেই, কোনো মানুষ নেই। এখানে শুধু জঙ্গল আর শ্মশান পড়ে আছে। তোদের হাতে ওটা কোনো চিঠি না, ওটা মৃত্যুর পরোয়ানা। পালা পালা তোরা, এক্ষুনি পালা। বৃদ্ধ পথচারীর এই শেষ কথাগুলো যেন পুরো পরিবেশে বজ্রপাতের মতো আছড়ে পড়ে। বঙ্কিম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। সে ধীরে ধীরে তার পকেটে থাকা সেই বরফের মতো ঠান্ডা গাঢ় লাল রঙের খামটির দিকে তাকায়, যা এখন এক অদ্ভুত অলৌকিক রহস্যের জন্ম দিতে চলেছে। ওরে বাবা গো, ওটা ওটা কি হচ্ছে? বঙ্কিম দাদা, খামটা ফেলে দাও, ওটা ফেলে দাও বলছি। দেখো দেখো, রক্তের অক্ষরে ওটা ওটা কি লেখা উঠছে? ও ওটা ও ওটা তো আমাদের নাম রে দাদা। এ কি? না না, এটা কোনো জাদুটো না, এটা কোনো ভেলকিবাজি। খামের উপর এই কি লেখা? বঙ্কিম ও রনি, মৃত্যুর সময় রাত 12:45। না না, এটা হতে পারে না। এটা নির্ঘাত কোনো দুষ্টুমি। লোকটা তো দেখতে একদম আমাদের মতো জ্যান্ত মানুষদের মতো ছিল রে রনি। ওর চোখ ভালো ছিল, ওর গলার আওয়াজ এত মিষ্টি ছিল। ও ভূত হতে পারে না। না না, সব মিথ্যে, সব মিথ্যে। আরে তুই আর তোর বিজ্ঞান, মরুক গে দাদা। চোখ মেলে দেখ, আমরা জ্যান্ত মরার ফাঁদে পড়ে গেছি। ও ও পোস্টমাস্টার মানুষ না, ও নিশ্চয়ই 100 ভাগ শয়তান। ও নিশ্চয়ই আমাদের টিকিট কেটে দিয়েছে রে দাদা। আর মাত্র 20 মিনিট বাকি, আমাদের বাচ্চা। আরে আমরা এখন কি করব? ও বঙ্কিম দাদা, ফোনে কত সময় হলো দেখ জলদি। আর কতক্ষণ বাকি আছে আমাদের জ্যান্ত কবরে যাওয়ার? রাত 12:24। রনি, 12:24 বাজে। আর মাত্র 1 মিনিট পর 12:25 বাজবে। ওরে বাবা গো, আরে আর মাত্র 20 মিনিট, আমরা শেষ। মাগো, আমাদের বাচ্চা। রনি, কাঁদিস না, কাঁদার সময় নেই। আমাদের বাঁচতে হলে লজিক্যালি চিন্তা করতে হবে। ওই অভিশাপ ওই নীলকুঠির ডাকঘর থেকে শুরু হয়েছে।
ওখানে এর শেষ আছে। ওই চিঠিটা পোস্টমাস্টারকে ফিরিয়ে দিতে হবে। দৌড়া দৌড়া রনি, যান হাতে নিয়ে দৌড়া, পেছনে তাকাবি না, সোজা ওই ডাকঘরের দিকে দৌড়া। তোদের সময় শেষ। নেই, ঘরটা কোথাও নেই। সব মায়া ছিল রে রনি, সব শয়তানের তৈরি করা ভ্রম ছিল, বিজ্ঞান না, যুক্তি না। ওই আত্মাটা আমাদের চোখ দুটোকে মোহ দিয়ে বেঁধে রেখেছিল। আমরা নিজেদের পায়ে হেঁটে মৃত্যুর মুখে চলে এসেছি রে ভাই। আমাকে মাফ করে দে রনি, আমার জেদের জন্য আজ আমাদের এই দশা হলো। বঙ্কিম দাদা, ও ও বঙ্কিম দাদা, আর কেঁদে লাভ নেই দাদা, আমাদের সময় শেষ। ওই দেখ পেছনে তাকিয়ে দেখ, ওটা কে আসছে দেখ। আমাদের ছেড়ে দিন আঙ্কেল, আমাদের ভুল হয়ে গেছে। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। আমরা তো আপনার দেওয়া চিঠিটা পৌঁছতেই গিয়েছিলাম। দয়া করে আমাদের মেরে ফেলবেন না। আমাদের বাড়িতে মা অপেক্ষা করছে চাচা। চিঠি? আমার ডিউটি তো আজ রাতে শেষ হয়েছে বাবা। চিঠিটা ওর তো গন্তব্যে পৌঁছে গেছে। তোমরা নিজেরা ওটা বহন করে করুণাময়ীর আত্মার কাছে নিয়ে গেছো। আমার করুণাময়ী তো আর জ্যান্ত বেঁচে নেই। সে তো আজ থেকে 50 বছর আগে ওপারে গিয়ে খবরের অভাবে নিজে মরে ভূত হয়ে গেছে। এই অভিশপ্ত নির্জন নীলকুঠির ধ্বংসস্তূপে একাকী বনের অন্ধকারে বসে কোটি কোটি মরা মানুষের চিঠির স্তূপ ওলট পালট করতে করতে এই দীর্ঘ 50 বছর ধরে আমার এই নিঃসঙ্গ আত্মা হাঁপিয়ে উঠেছে বাবা। আমারও তো এবার একটু ছুটির দরকার, আমারও তো বাড়ি ফেরার দরকার। আজ রাতে তোমরাই হবে এই অলৌকিক ডাকঘরের নতুন পেয়াদা। এই রক্তমাখা চিঠি এবার তোমরাই বিলি করবে। তোদের ছুটি আর কোনোদিন হবে না রে বাবা, কোনোদিনও না। বাঁচাও! ঝড়ের রাতের অতিথি ভিডিওতে যারা যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে বেছে নিয়েছি। মিষ্টি বগুড়া বাংলাদেশ থেকে, গৌতম গোবরডাঙ্গা উত্তর 24 পরগনা, তোতা বিশ্বাস মালদা, আলিফা বরিশাল বাংলাদেশ থেকে, নিশাত বগুড়া বাংলাদেশ, রাবিয়া রায়গ্রাম পূর্ব বর্ধমান, ঝুমুর সাভার বাংলাদেশ থেকে, অনিশা দেবনাথ লক্ষ্মীপুর বাংলাদেশ, সৌমিলি দাস কলকাতা, রোমান মোদি হুগলি, সঙ্গীতা দোলই পূর্ব মেদিনীপুর, জান্নাত মাদারীপুর বাংলাদেশ, খাদিজা বাংলাদেশ, সুনন্দা বিশ্বাস হায়দ্রাবাদ, চন্দ্রিকা চৌধুরী বনগা, অনিকা ইয়াসমিন জ্যোতি ঝিনাইদহ বাংলাদেশ থেকে, মানসী পণ্ডা মিশ্রগ্রাম দীঘা ফতেপুর থেকে। আজকের প্রশ্ন, পোস্টমাস্টারের বইয়ের নাম কি ছিল? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান এবং সঠিক উত্তরের সাথে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন।